আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তুষার, ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, সেটি হচ্ছে শুদ্ধ ও দ্রুত রিডিং আয়ত্ত করার কৌশল। আমার শুদ্ধভাবে এবং দ্রুত রিডিংটা কিভাবে আয়ত্ত করতে হবে সেটার জন্য আমার কয়েকটা বর্ণমালা আছে কোরিয়ান ভাষায়, যেটা কিছুটা কিঞ্চিত পরিবর্তন হয়, সেটা আমরা চলুন আজকে শিখি। যেমন এই অক্ষরটা আমরা পড়েছিলাম গ বা গিয়ক, গ বা গিয়ক, কিন্তু এটার প্রকৃত আরেকটা উচ্চারণ আছে, সেটা আজকে আমরা একটু শিখব। এই অক্ষরটার আমি আগেই বলেছি কোরিয়ান ভাষার যে অক্ষরগুলো আছে এগুলো উপর এবং নিচে বসে। তো খেয়াল করেন, এই অক্ষরটাকে আমরা আজকে শিখব খগক। এখন আপনি তো অবাক হয়ে যেতে পারেন, কি বলে স্যার খগক, এটা আবার কি কি জিনিস, এটা কি করে? এটা হলো, এই অক্ষরটা বেসিক্যালি উপরে বসে এবং নিচে বসে। তো উপরে এবং নিচে বসতে গিয়ে এই অক্ষরটা তিন জায়গায় তিন রকম উচ্চারিত হয়। খুবই সহজ। আমি যদি এটাকে খগক পড়ি, তাহলে এর গায়ের মধ্যে লুকিয়ে আছে সে কোথায় কখন উচ্চারিত হবে। কিভাবে? আমি শব্দের শুরুতে লিখলাম খ, মাঝখানে লিখলাম গো, আর এটা লিখলাম কো। এখন আমি যদি খগক শিখি, তাহলে আমি বুঝে যাব শব্দের শুরুতে যদি অক্ষরটা বসে তাহলে উচ্চারিত হবে খ, মধ্যে বা শেষে বসলে হবে গ, আর যখন এটা নিচে বসবে তখন হবে ক। তাহলে শুরুতে, মধ্যে বা শেষে, নিচে। তাহলে শুরুতে উচ্চারিত হবে খ, মধ্যে বা শেষে উচ্চারিত হবে গ, আর নিচে উচ্চারিত হবে ক। তাহলে খেয়াল করেন, এটাকে যদি আমি খগক পড়ি তাহলে বেস্ট, খগক পড়লেই বেস্ট। শব্দের শুরুতে আচ্ছা খ, মধ্যে বা শেষে গো, আর নিচে হলো ক। যেমন তাহলে শব্দের শুরুতে কি হলো খ, তাহলে খ আ খা, মধ্যে বা শেষে গো, তাহলে গো আ গা। এই যে নিচে বসাই দিলাম, তাহলে নিচে বসলে হবে কো, তাহলে উচ্চারণটা হয়ে গেল খাগাক। তাহলে অক্ষর একটাই, বাট বিভিন্ন জায়গায় বসে সে বিভিন্ন উচ্চারণ করতেছে। তাহলে আমি যদি খগক পড়ি তাহলে বেস্ট, শব্দের শুরুতে খ, তাহলে খ আ খা, মধ্যে বা শেষে গো, তাহলে গো আ গা, আর নিচে ক, খাগাক, খাগাক। তাহলে এই অক্ষরটা হলো খগক, শব্দের শুরুতে হবে খ, মধ্যে বা শেষে গো, আর নিচে হবে ক। গুড। এরপরে আসি আমরা এই অক্ষরটা হচ্ছে ন। এটা যে আমরা আগে যেটা পড়ছিলাম এটাই, যেহেতু একটাই তাহলে সব জায়গাতেই ন হবে। সব জায়গাতেই ন, খুবই সহজ। আমরা আগে ওটা পড়ছি ন, যেমন এটাকে আমি ন বলবো, তাহলে ন আনা, ন আনা, নিচে ন, তাহলে ন আ না, শুরুতেও ন, মধ্যে বা শেষে ন আনা, নিচেও ন, তাহলে না নান। তাহলে এই অক্ষরটা যে জায়গায় বসুক না কেন সে ন, সুতরাং সব জায়গাতেই ন। ওকে, এরপর আসি এরপরে আসি এই অক্ষরটাকে আমরা পড়েছিলাম দ, বাট আজকে পড়ব থদত। থদত, এই অক্ষরটা আজকে থেকে হচ্ছে থদত। তাহলে এখানে যেহেতু তিনটা অক্ষর, তাহলে আমরা বুঝেই গেলাম শুরুতে থ, মধ্যে বা শেষে দ, আর নিচে ত।
তাহলে এটা যদি আমি একটু উচ্চারণটা করি, তাহলে শব্দের শুরুতে কি দ বলবো না থ বলবো? থ। তাহলে থ আ থা, মধ্যে বা শেষে দ আ দা, আর নিচে তো, তাহলে হয়ে গেল থা দাঁত। তাহলে এই অক্ষরটাকে আমরা পড়বো আজকে থেকে থদত। তাহলে থদত যদি পড়ি তাহলে আমি বুঝে যাব এই অক্ষরটা কোথায়, কখন, কিভাবে উচ্চারিত হবে। আচ্ছা, শুরুতে থ, মধ্যে বা শেষে দ, আর নিচে ত। জাস্ট স্বরবর্ণটা মিলিয়ে আমরা উচ্চারণ করে ফেলবো। থ আ থা, দ আ দা, নিচে তো, থা দাঁত। গুড। এরপরে আসি আমরা র। এটাকে আমরা আজকে থেকে পড়ব র ল। র ল, কারণ হচ্ছে এটা শুধুমাত্র দুই জায়গায় উচ্চারিত হয়, উপরে এবং নিচে। তাহলে এটা উপরে হবে র, এখানে লিখতে হবে উপরে র, উপরে র, আর নিচে ল। এই হলো র ল। এখন বুঝতে হবে উপর আর নিচে। আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম কোনটা উপর আর কোনটা নিচ, আবার বলে দিচ্ছি। অবশ্যই বুঝে গিয়েছেন যে উপরের দুইটা অক্ষর উপরের অংশ আর এটা হচ্ছে নিচের অংশ। তাহলে এখানে একটু ব্যতিক্রম, শুরু টুরু নাই, এখানে কোনো শুরু নাই, মধ্য নাই। এখানে উপরে বসলেই র, এগুলো সবগুলো হবে র। তাহলে র আ রা, এটাও র আ রা, আর নিচে বসলে হবে ল, হয়ে গেল রারাল। খুব সহজ। আমি এটাকে যদি আমি বলি র ল তাহলে হয়ে গেল। যখন খেয়াল করেন এখানে তিনটা পার্ট বের হয়েছে, তিন অক্ষর যখন আমি ব্যবহার করব তখন শব্দের শুরু আছে, মধ্য বা শেষ আছে, নিচ আছে। যখন আমি একটা অক্ষর ব্যবহার করছি সব জায়গাতে এটা, আর যখন দুইটা তাহলে এখানে উপরে একটা নিচে একটা, তাহলে উপরে র, নিচে ল। তাহলে উপরে যতগুলো অক্ষর থাকবে সবগুলাই র উচ্চারিত হবে, আর নিচে যতগুলো অক্ষর থাকবে সবগুলাই ল উচ্চারিত হবে। গুড। তাহলে এটা হবে র ল, র আ রা, র আ রা, নিচে ল, রা রাল। এরপরে আসি মায়ের ম। এটা যেহেতু মায়ের ম, তাহলে সব জায়গাতেই ম। ম, এই অক্ষরটা না ম, হ্যাঁ একটাই উচ্চারিত হবে সব জায়গাতেই, সব জায়গাতেই ম, সব জায়গাতে ম। খুব সিম্পল, এটা যেখানে উচ্চারিত হবে ম। ম আমা, ম আমা, নিচে ম, মামাম। মানে যেখানে উচ্চারিত হোক না কেন এটা ম। গুড। তারপরে আসি ফবক। এই অক্ষরটাকে আমরা পড়েছিলাম বাবার ব, বাট আজকে থেকে আমরা শিখবো এটাকে ফবক। তাহলে এখানে যেহেতু তিন অক্ষর, তাহলে শুরুতে ফ, মধ্যে ব, নিচে প। শুরুতে ফ, মধ্যে ব, নিচে প, তাহলে উচ্চারণটা হবে ফবক। তাহলে তাহলে আমি এটাকে আমরা বলবো ফ আ, ফা, ব আ, বা, আর নিচে প, ফা বাপ। তাহলে আমি যদি উচ্চারণটা করি ফ বপ, তাহলে এর গায়ের মধ্যেই উচ্চারণটার অর্থ লুকিয়ে আছে। আচ্ছা, শুরুতে ফ, মধ্যে বা শেষে ব, আর নিচে প, তাহলে এটা হয়ে যাবে ফা বাপ। ফ আ ফা, ব আ বা, নিচে প, ফা বাপ।
গুড। এরপরে যে অক্ষরটা আছে এটা হলো শত। শত, এখন দুই অক্ষর, তাহলে একটা উপরে আর একটা নিচে, তাহলে উপরের স, উপরের স, নিচে তো। এই অক্ষরটা যতবার উপরে উচ্চারিত হবে সবসময় স হবে, আর এটা যত নিচে নিচে বসে উচ্চারিত হবে ততবার ত হবে। যেমন উপরে উচ্চারিত হয়েছে দুইবার, তাহলে উপরে হবে স, তাহলে স আ সা, এটা উপরে স আ সা, আর এটা যেহেতু নিচে তাহলে তো হয়ে গেল সা সাত। তাহলে এই উচ্চারণটা আমরা অক্ষরটা বলবো স ত, উপরে স নিচে ত, স আশা, স আশা নিচে ত, সা সাত। গুড। এরপরে আসি এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে অং। এটা উচ্চারণটা একটু মনে রাখতে হবে, এটা উপরে উচ্চারিত হয় না, নিচে শুধু অং উচ্চারিত হয়। উপরে উচ্চারিত হয় না, নিচে অনুষ্কার উচ্চারিত হয়, মানে অং উচ্চারিত হয়। এখন বলতে পারেন স্যার তাহলে এটা যেহেতু উপরে উচ্চারিত হয় না তাহলে এটা কেন কেন দিল, এটা কারণ কি? এটার কারণটা আমি এইখানে বলবো। আচ্ছা, এই অংটা আমি একটু আগে বলেছিলাম, গত ক্লাসে বলেছিলাম যে একটা স্বরবর্ণ কখনো উপরে একা বসতে পারে না, উপরে বসতে গেলে হয় একটা ব্যঞ্জন বর্ণ এবং একটা স্বরবর্ণ, দুইটা জিনিস লাগবে। এখন যখন আমার স্বরবর্ণ উপরে বসাতে হবে, এটা কি একা বসার সুযোগ আছে? স্বরবর্ণ তো একা বসতে পারে না। এই জন্য এটাকে পূর্ণ অর্থ প্রকাশ করানোর জন্য আমরা ব্যঞ্জন বর্ণ অং নিয়ে আসি, যেটা কোনো উচ্চারিত হয় না। তাহলে এটার অক্ষরটার উচ্চারণ আ, এটাও আ, কিন্তু এটা অর্থ প্রকাশ করতে পারে আর এটা অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে আমরা যদি লিখি, তাহলে এখানে দুইটা শুধু স্বরবর্ণে উচ্চারিত হবে, আ, আর এটা হলো ই। এই আয় অর্থ শিশু, আয় অর্থ শিশু। এখন আমরা চাইলে এইভাবে লিখতে পারতাম, এটার উচ্চারণ তো আই, কিন্তু এটা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। যেহেতু একটা স্বরবর্ণ উপরে একা অর্থ প্রকাশ করতে পারে না, এই কারণে একটা ধার করে আমরা অং নিয়ে আসি। এখন এটা রুলসও মিলে গেল, অর্থ প্রকাশ করলো, বাট উপরে ওইটার উচ্চারিত হবে না। আর নিচে কিভাবে উচ্চারিত হবে, যেমন লিখলাম স আ সা, নিচে অং, তাহলে হয়ে গেল সাং। তাহলে নিচে অং উচ্চারিত হবে আর উপরে অং উচ্চারিত হবে না। বুঝতে পারছি। এইবার আসি, বোর্ডে বেশি নিচে চলে যাচ্ছে, আমি আবার উপরে যাব। অঙ্গের পরে লাস্ট একটা লিখে তারপরে আমি উপরে যাচ্ছি। জ, এটা আমরা পড়েছিলাম জো, বাট আজকে থেকে আমরা পড়ব যত। আচ্ছা, এটা একটু বিস্তারিত আলোচনা করতে হবে, এটা আমি উপরে লিখছি, আমি এখন এটা মুছে দিব। যত
অথবা ছযত। একটু বিস্তারিত আলোচনা হবে এটা, কারণ হলো এই অক্ষরটা শব্দের শুরুতে জয়ের মতো শোনা যায়, এই অক্ষরটা শব্দের শুরুতে ছয়ের মতো শোনা যায়। এই অক্ষরটা নিয়ে একটু বিতর্ক আছে, আমরা বিতর্কে যাব না। আমরা এটাকে শব্দের শুরুতে ছ উচ্চারণ করতে পারবো, জ উচ্চারণ করতে পারবো। মানে হলো ছ এবং জ এর মাঝামাঝি একটা উচ্চারণ করে, ছ। জ বলে না, ছ বলে না। এই জন্য আপনি জ বললেও রাইট, ছ বললেও রাইট। যদি আপনি শব্দের শুরুতে ছ উচ্চারণ করেন, তাহলে মাঝখানে জ উচ্চারিত করতে হবে আর নিচে ত উচ্চারিত করতে হবে। আর যদি আপনি যত পড়েন, তাহলে অক্ষর দুইটা, তাহলে উপরে জ নিচে ত। আমরা আপাতত এইটাই আমরা ফলো করি, যত, তাহলে উপরে জ আর নিচে ত। তাহলে আমি যদি এটা উচ্চারণ করি, জ আ যা, জ আ যা, নিচে তো, যা যাত। আবার যদি কেউ এটাকে ফলো করেন, তাহলে হবে ছ আ ছা, জ আ যা, নিচে তো, ছাজাত। এটাও রাইট, এটাও রাইট। সো এটা নিয়ে আমরা কোনো বিতর্ক করব না। আমরা পড়বো যত, তাহলে উপরে জ নিচে তো, জ আজা, জ আজা, নিচে তো। ক্লিয়ার? ওকে ফাইন। এরপরে আসি ছ ত। তাহলে যেহেতু অক্ষর দুইটা, তাহলে উপরে ছ আর নিচে তো, এই হলো ছ ত। তাহলে আমি যদি এটার উচ্চারণটা লিখি, ছ আছা, ছ আছা, নিচে তো। যতবার আমার অক্ষর নিচে এসে বলবে, যেহেতু অক্ষর দুইটা, নিচে তো আর উপরে ছ, তাহলে ছ আছা, ছ আছা, নিচে তো, ছা ছাত। তাহলে ছ তো ছা, ছ আছা, ছ আছা, নিচে তো, ছা ছাত। এরপরে আসি, এটা হলো খ ক, খ ক। তাহলে এখন এখানে যেহেতু অক্ষর দুইটা, তাহলে উপরে খ নিচে ক। যেমন খ আ খা, খ আ খা, নিচে ক, খা খাক, খা খাক। ক্লিয়ার? এরপর আসি খ এর পরের অক্ষরটা হচ্ছে থ। এটা হবে থ ত। যেহেতু অক্ষর দুইটা, আপনারা বুঝে গেছেন, উপরে থ নিচে ত। সেম অক্ষরটা আপনি উচ্চারণ করবেন। এরপরে অক্ষর আছে ফ, এটা হবে ফ প, ফ প। উপরে ফ নিচে প। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটু হয়তো অন্ধকার হবে, তো প্রায় শেষের দিকেই। একটা অক্ষর আছে খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করেন, এই অক্ষরটা হ। এই হ, এটা অক্ষরটাকে হ আমরা লিখলাম, এটা উপরে হবে হ আর নিচে বাদ, বা নিচে উচ্চারিত হবে না। এই অক্ষরটা উপরে হ নিচে বাদ, এটা একটা বাচ্চিমের একটা অংশ আছে যে হ নিচে বসলেই বাদ। সুতরাং আমরা এখান থেকে একটু প্র্যাকটিস করে গেলে বাচ্চিম পড়তে সুবিধা হবে। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ বাচ্চিম পড়ানোর চেষ্টা করব। তাইলে এটা উপরে হ নিচে বাদ,
এই ছিল শুদ্ধ ও দ্রুত রিডিং আয়ত্ত করার যে কৌশল, সেই কৌশল। আশা করি আপনারা যদি এই জিনিসটা ফলো করেন তাহলে আপনাদের উচ্চারণে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর বাচ্চিমটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাআল্লাহ, চেষ্টা করবো আমি বাচ্চিমের ক্লাসটা দেওয়ার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।